সকল ছাত্রছাত্রীকে নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় ভাষার ক্লাসে। আজকের আলোচ্য বিষয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতা। প্রথমে কবিতাটির উৎস সম্পর্কে জেনে নেওয়া যাক। চৈতালি কাব্যগ্রন্থের একটি উল্লেখযোগ্য কবিতা হচ্ছে খেয়া। কবিতা প্রসঙ্গে বলি, পূর্ববঙ্গের কতগুলো স্থানের নাম বলছি: শিলাইদহ, সাজাদপুর অথবা পতিশর ইত্যাদি স্থানে নদীবক্ষে কবি যখন জমিদারের কাজ উপলক্ষে ঘুরে বেড়াচ্ছেন সেই সময়ে বোটে থাকাকালীন তিনি নদীমাতৃক বাংলার নদ নদীর তীরবর্তী গ্রাম, সেখানকার মানুষের সহজ সরল অনাড়ম্বর জীবন, সেই জীবনকে তিনি নিবিড় কৌতূহলের সঙ্গে প্রত্যক্ষ করেছিলেন। সেই আটপৌরই প্রকৃতির পটে যে জীবনকে তিনি দেখেছেন এবং যা উপলব্ধি করেছেন তারই একটা কাব্যিক দর্পণ হচ্ছে এই খেয়া কবিতা। রবীন্দ্রনাথ নিজে কবিতাটি সম্পর্কে বলেছেন, এটি একটি স্থানিক রঙে রঞ্জিত কবিতা, আর এই স্থানিক রংটি হলো একটি নদী, আর তার দুই তীরে দুটি গ্রাম। প্রতিদিনের আনাগোনায় তারা পরস্পরের পরিচিত। নদীবক্ষে ভেসে চলেছে নৌকা, আর সেই নৌকায় কেউ ঘর ছেড়ে বিশ্ব জীবনের পথে পা রাখে, আবার কেউ ঘরে ফেরে। একান্তই একটা সাদামাটা জীবন। কিন্তু এই জীবন দেখতে দেখতেই কবির মনে একটি ভাবনার উদয় হয়েছে। এই পৃথিবীতে কত দ্বন্দ্ব, রেষারেষি, রক্তক্ষয়, সাম্রাজ্যের উত্থান পতন প্রভৃতি মুহূর্তে প্রতি মুহূর্তে ঘটে চলেছে, কিন্তু তার কোনো প্রভাব কিন্তু এই গ্রাম্য জীবনের উপর পড়ে না। নদীর উভয় তীরের গ্রাম দুটি শুধুই নিজেরাই নিজেরকে চেনে, পরস্পরকে অবলম্বন করে বেঁচে থাকে। অনন্তকাল ধরে এই নদীপথে খেয়া চলে চিরদিন, আর এই খেয়া হলো জীবনের খেয়া, অনন্ত মানব প্রবাহ। খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। কবি বলছেন, নদী পারাপারের মাধ্যম হলো খেয়াতড়ি। কর্মসূত্রে বা অন্য কোনো প্রয়োজনে এক গ্রামের মানুষকে নদী পার হয়ে অন্য গ্রামে যেতেই হয়, তখনই তাদের প্রয়োজন হয় এই খেয়াতড়ির। নদী পারাপারের সূত্রকে কেন্দ্র করেই এই খেয়া দুটি গ্রামের মানুষকে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে চলেছে সেই আবহমান কাল ধরে। এই খেয়া নৌকার মাধ্যমে নদীর দুপারের মানুষ আপন আপন প্রয়োজনে এক পার থেকে পরপারে যাওয়া আসা করে। এই নদী বক্ষে বয়ে চলা খেয়া যেন সেই নৌকা, মানব জীবনের শাশ্বত বহমানতাকেই প্রকাশ করেছেন। আর কবি নদী স্রোতের মাধ্যমেই জীবনের এই বহমানতা সত্যকেই তুলে ধরতে চেয়েছেন। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। এর মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? এখানে নদীর দুই পারে অবস্থিত গ্রাম, সেই গ্রামের মানুষের যারা রয়েছে, সেই গ্রামের মানুষ, তাদেরকে কেহ বলা হয়েছে। যারা খেয়া নৌকায় নদী পারাপার করে, কেউ কর্মের তাগিদে বাড়ি থেকে বাইরে যায়, আবার কেউ বা কাজ শেষে বাড়ি ফেরে ওই খেয়া নৌকায় সওয়ার হয়ে। নদীর মতোই মানুষের এই আসা যাওয়া বা যাওয়া আসার প্রবহমান, তারই চিত্র বা এর মাধ্যমই হলো খেয়াতড়ি। এই কথা বলতে গিয়ে
কবির মাথায় উদয় হয়েছে, ভাবনার উদয় হয়েছে। কি উদয় হয়েছে? অতীতের ইতিহাস। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। আবহমান কাল ধরে পৃথিবীতে মানব ইতিহাস কলঙ্কিত হয়েছে। কিসের কারণে? এই দ্বন্দ্ব সংঘাতের কারণে। শক্তিশালী রাষ্ট্র দুর্বল রাষ্ট্রকে দখল করার চেষ্টায় রত, ক্ষমতার লোভ, অহংবোধ, হিংসাই হলো এই দ্বন্দ্ব সংঘাতের মূল কারণ। পাশবিক স্বার্থপরতার কারণেই রাষ্ট্রে রাষ্ট্রে তথা মানুষে মানুষে কিন্তু দ্বন্দ্ব সংঘাত সংগঠিত হয়। আর এর ফলে রক্তাক্ত হয় মানুষের ইতিহাস, সেই মানব ইতিহাস। দুর্বল ক্রমশ শোষিত হয়, পরাধীন জাতিতে পরিণত হয়। এই দ্বন্দ্বের ফলেই সৃষ্টি হয় যুদ্ধ, তাতে ধ্বংস হয় এক সাম্রাজ্য, আবার গড়ে ওঠে নতুন এক সাম্রাজ্যের। আর কি বোঝাতে চেয়েছেন? নূতন নূতন কত গড়ে ইতিহাস। সেই ইতিহাস কি? রবীন্দ্রনাথ ঠাকুর উপলব্ধি করেছেন সেই ক্ষমতার লোভ, অহংবোধ, হিংসার বশবর্তী হয়ে যে শক্তি রাষ্ট্রগুলি পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়েছে বারংবার, ফলে একটি সাম্রাজ্য ধ্বংস হয়, আবার সেই ধ্বংসস্তূপের ওপরেই স্থাপিত হয় নতুন সাম্রাজ্যের। আর আবহমান কাল ধরে এইভাবেই সাম্রাজ্যের ভাঙা গড়া চলে আসছে। আর এই গড়ার মাধ্যমেই রচিত হয় নতুন নতুন সব ইতিহাস। কিন্তু এত কিছু ঘটনা, সবকিছুর কিন্তু সাক্ষী হয়ে চলে না এই গ্রামগুলি। এই নাগরিক সভ্যতার নানান উত্থান পতন বা এত ভাঙাগোড়ার ইতিহাস গ্রাম্য জীবনে কোনো প্রভাব ফেলতে পারে না। কবিতার বাদবাকি অংশ পরবর্তী ক্লাসে পড়াবো। ধন্যবাদ।